বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মোরশেদ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিবাদের সূচনা 1 শতাব্দীরও বেশি আগে। ফরাসি উপনিবেশ পরবর্তী সময়ে যখন দুই দেশের সীমানা পুনর্নির্ধারণ করা হয়, এখন সেটা প্রাণঘাতী লড়াইয়ে পরিণত হয়েছে। শুক্রবার সকালেও সংঘর্ষ অব্যাহত ছিল, কিন্তু কি এই সংঘর্ষের কারণ জানবো ডেস্ক রিপোর্টে। কিছুদিন আগেই থাই সেনাবাহিনীর প্রসঙ্গে একটি ফোন কল ফাঁসের ঘটনায় পেতুং তান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। থাকসিন সিনাওয়াত্রার মেয়ে তিনি। সাবেক থাই নেতার সমর্থনে একটি দুর্বল সরকার দেশটিতে এখন ক্ষমতায়। কম্বোডিয়ার সাবেক প্রভাবশালী নেতা হুন সেনের ছেলে হুন মানেত দেশটির প্রধানমন্ত্রী। সে এখন নিজস্ব কর্তৃত্ব অর্জন করতে পারেননি। নিজের জাতীয়তাবাদী ভাবমূর্তি দৃঢ় করতে সংঘাত আরও বাড়াতে চায় সে। থাকসিন বিশ্বাস করতেন তার ও হুন সেনের পরিবারের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, কিন্তু হুন সেন ছেলের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে থাকসিনের মেয়ের ব্যক্তিগত একটি কথোপকথন ফাঁস করেছেন বলে ধারণা তার। তাই থাকসিন মনে করেন তিনি প্রতারিত হয়েছেন। আপাতদৃষ্টিতে থাইল্যান্ড কম্বোডিয়া বিরোধ দুই সাবেক নেতার বিশ্বাস অবিশ্বাসের দোলাচল মনে হলেও এর শিকড় ফরাসি ঔপনিবেশিক আমলে। 1907 সালে সীমানা নির্ধারণে 2008 সালে কম্বোডিয়ার প্রিয় ভিয়ার মন্দিরকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ নিলেও উত্তেজনা বাড়ে। গত মে মাসে এমারেল্ড ট্রায়াঙ্গেলে সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার সম্পর্ক আরও তলানিতে। কম্বোডিয়া আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা থাইল্যান্ড মানে না। থাই জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ান সেনারা ড্রোন ও রকেট চালিত গ্রেনেড নিয়ে সীমান্তে জড়ো হয়। আলোচনার চেষ্টা ব্যর্থ হলে তারা গুলি ছোড়ে। থাই সেনারাও পাল্টা জবাব দেয়। জবাবে থাইল্যান্ড F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালায়। এই সংঘর্ষে সিসাকেত প্রদেশে একটি পেট্রোল স্টেশনে রকেট হামলায় 6 জন নিহত হন। ইতিমধ্যে থাইল্যান্ডের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। জরুরি বৈঠক হয়েছে নিরাপত্তা পরিষদে। থাই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়াচায়াচাই বলেছেন, সংঘর্ষ বন্ধ না হলে আলোচনা সম্ভব নয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত শান্তিপূর্ণ সমাধান চাইলেও সামরিক আগ্রাসনের জবাব দেওয়ার কথা বলেছেন। দুই দেশের জাতীয়তাবাদী উত্তেজনা ও দুর্বল নেতৃত্ব পরিস্থিতি জটিল করছে। এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী থাই গ্রামগুলো থেকে শিশু, বয়স্করা সহ অনেক মানুষ বালির বস্তা ও টায়ারে ঘেরা কংক্রিটের বাংকারে আশ্রয় নিয়েছেন। ইফফাত আরা মিথিলা, নাগরিক। দক্ষিণ ভারতের এক প্রাচীন তীর্থস্থান ধর্মস্থল, কিন্তু সেই পবিত্রতার আড়ালে লুকিয়েছিল এক গোপন কবরস্থানের ভয়ঙ্কর রহস্য। জানা গেছে, কর্ণাটকের এক সাবেক পরিচ্ছন্নতা কর্মী মন্দির এলাকায় কবর দিয়েছেন শত শত নারী, কিশোরী ও শিশুর মরদেহ, যাদের শরীরে ছিল ধর্ষণ ও হত্যার স্পষ্ট আলামত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধর্মস্থল দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান, কিন্তু সেই পবিত্র ভূমিতেই তৈরি হয় গোপন এক কবরখানা। সম্প্রতি কর্ণাটকের দলিত সম্প্রদায়ের এক সাবেক পরিচ্ছন্নতা কর্মী পুলিশের কাছে দাবি করেছেন, 1995 থেকে 2014 সাল পর্যন্ত ধর্মস্থল মন্দির এলাকায় তিনি শত শত মরদেহ কবর দিয়েছেন। মৃতদেহগুলোর বেশিরভাগই ছিল নারী, কিশোরী ও মেয়ে শিশুর। উলঙ্গ দেহ, অ্যাসিডে ঝলসানো মুখ, গলায় দড়ির দাগ সহজেই প্রমাণ করে যে মৃত্যুর আগে তাদের ধর্ষণ ও নির্যাতন করা হয়েছিল। হুমকির মুখে এসব ভয়ঙ্কর কাজ করতে বাধ্য করা হয়েছিল সেই পরিচ্ছন্নতা কর্মীকে। বলা হয়েছিল যে কবর না দিলে তাকে কেটে সেখানেই পুঁতে রাখবে তারা।
সেই সাফাই কর্মীর অভিযোগ, বছরের পর বছর ধরে শত শত নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মন্দির চত্বরেই। এমনকি তার অভিযোগের সপক্ষে ধর্মস্থল পুলিশের কাছে কঙ্কালের অবশিষ্টাংশের ছবিও দিয়েছেন তিনি। 12 বছর আত্মগোপনের পর অপরাধ বোধের ভার বইতে না পেরে প্রকাশ্যে এসে তুলে ধরেন কঙ্কাল, ছবি আর বিবরণ, যা শুধু ভারতকেই নয়, নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। ঘটনার জট খুলতে ভারত সরকার গঠন করেছে বিশেষ তদন্ত দল। তদন্তের মুখোমুখি এখন মন্দির প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিত্বরা। মন্দির কর্তৃপক্ষ বলছে তারা পূর্ণ স্বচ্ছ তদন্ত চায়। অন্যদিকে 2003 সালে নিখোঁজ কিশোরী অনন্যার মা নতুন করে মামলা করেছেন। মেয়ের শেষকৃত্য করতে অন্তত মেয়ের কঙ্কালের আকুতি তার। তীর্থস্থানের আড়ালে থাকা শতাধিক আত্মার নীরব কবরস্থানের রহস্য সমাধান চান পুরো ভারতবাসী। শাশ্বতী সরকার, নাগরিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও 89 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা 59,500 ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই ঘোষণার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। যুদ্ধবিমান শুধুমাত্র উড়ন্ত একটি যন্ত্রই নয়, সূক্ষ্ম প্রযুক্তি ও নির্ভুলতার প্রতীক। যে কোনো বিমানেই ছোট ত্রুটি কিংবা সামান্য অসামঞ্জস্য কখনো বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। F7 BGI চীনে তৈরি একটি যুদ্ধবিমান, মূলত F7 সিরিজের একটি উন্নত সংস্করণ। এটি চীনে চেংদু J7 নামেও পরিচিত। বিমানটির নানান দিক জানাচ্ছেন শাশ্বতী সরকার। 1960-এর দশকে চীনের তৈরি F7 যুদ্ধবিমান আজও বাংলাদেশ সহ একাধিক দেশ ব্যবহার করছে। এটি মূলত শক্তিশালী MiG-21 F-13 মডেল থেকে নকশা করে তৈরি করা হয়েছে। F7 BGI হলো এই সিরিজের সবচেয়ে উন্নত ও আধুনিক রূপ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। রয়েছে হ্যান্ডস অন থ্রটল অ্যান্ড স্টিক, মাল্টিফাংশন ডিসপ্লে, হেলমেট মাউন্টেড সাইট, নাইট ভিশন, আধুনিক বোমা গাইডেন্স প্রযুক্তি এবং উন্নত ইজেকশন সিট। হালকা এক ইঞ্জিন বিশিষ্ট এবং সহজে চালানোর মতো যুদ্ধ বিমানগুলো হয় আকাশে লড়াইয়ে, ভূমি আক্রমণে, প্রশিক্ষণে ও টহলের কাজে ব্যবহার করা। যদিও F7 সিরিজের উৎপাদন 2013 সালেই বন্ধ হয়ে গেছে, তবুও বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের মতো দেশগুলো এখনও এই বিমান ব্যবহার করছে। যুদ্ধবিমান শব্দটি শুধু আকাশে ওড়ার সক্ষমতা নয়, এটি নিখুঁত, নির্ভুল আর সূক্ষ্ম প্রযুক্তির প্রতিচ্ছবি। তবে যে যুদ্ধবিমানকে গ্র্যান্ডপা ফাইটার জেট বা দাদু যুদ্ধবিমান নামে ডাকা হয়, তার বর্তমান কারিগরি সক্ষমতা পড়েছে প্রশ্নের মুখে। কারণ চীনা F7 যুদ্ধবিমান বাংলাদেশে তৃতীয়বারের মতো বিধ্বস্ত হয়েছে। জানা যায়, সম্প্রতি ভারতের সাথে যুদ্ধেও পাকিস্তান F10 সিরিজের যুদ্ধবিমান ব্যবহার করেই রাফাল ধ্বংস করেছিল। তার ঠিক আগের ভার্সনটি F7 BGI। দুই যুদ্ধবিমানের সক্ষমতা কাছাকাছি, আর F7 BGI এর দাম কিছুটা কম। তবুও প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তি যতই আপগ্রেড হোক, প্ল্যাটফর্ম তো সেই পুরনোই। প্রতিরক্ষা ব্যবস্থায় যুদ্ধবিমান একটি সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব, আর তাই এটি কেবল প্লেনের সক্ষমতা নয়, প্রতিটি সেন্সর, প্রতিটি যন্ত্রাংশ, এমনকি পাইলটের সিটের স্ক্রুও হতে হয় নিখুঁত। কারণ যুদ্ধবিমান খুবই সিরিয়াস একটি বিষয়। এখানে যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসামঞ্জস্য বা ত্রুটি থেকেও ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তাই
তাই প্রমাণ ছাড়া যুদ্ধবিমান, বিমানের যন্ত্রাংশ কিংবা পাইলটের দক্ষতা যে কোনোকে এককভাবে দোষারোপ করা ঠিক নয়। শাশ্বতী সরকার, নাগরিক। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক ইন্টারনেট পরিষেবা বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে। সফটওয়্যারের সমস্যার জেরে স্টারলিংক ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। স্টারলিংকের শক্তিশালী স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থায় এমন বিঘ্ন সচরাচর দেখা যায় না। স্থানীয় সময় বেলা ৩টার দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যবহারকারীরা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন প্রায় ৬১,০০০ ব্যবহারকারী। বিশ্বজুড়ে ১৪০টি দেশ ও ভূখণ্ডে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে স্টারলিংক। ৭১ বছর বয়সে মারা গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান। ৮০ দশকে WWE সোনালী যুগের পোস্টার বয় ছিলেন তিনি। ফ্লোরিডায় ক্লিয়ার ওয়াটারে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার আসল নাম টেরি বলিয়া। হোগানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে WWE তারকারা এবং ভক্তরা। ১৯৭৭ সালে ক্যারিয়ার শুরু করে হোগেন ৮০ দশকে হাল্ক ম্যানিয়ার মাধ্যমে রেসলিংকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন। লাল হলুদ পোশাক, সত্যিকারের আমেরিকান সঙ্গীত এবং বিশাল ভক্তবাহিনীর জন্য তিনি বিখ্যাত ছিলেন। তিনি ৬ বার WWE চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ২০০৫ সালে হল অফ ফেমে স্থান পান। ১৯৮২ সালে রকি ৩ চলচ্চিত্রে থান্ডার লিপস চরিত্রে অভিনয় করে তিনি মূলধারার খ্যাতি অর্জন করেন। ১৯৯৬ সালে হলিউড হোগেন হয়ে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা পান। তবে বর্ণবাদী মন্তব্যের জন্য ২০১৫ সালে তাকে হল অফ ফেম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়, যদিও ২০১৮ সালে ফিরে আসেন তিনি। ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হোগেনের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। ফায়ার ও রেস্কিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্ল্যান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হোগেনের মৃত্যুতে রিক ফ্লেয়ার বলেছেন, হাল্ক ছিলেন আমাদের বন্ধু এবং কিংবদন্তি। WWE তাদের বিবৃতিতে বলেছে, হোগেন রেসলিংকে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। নানা বিতর্ক সত্ত্বেও হাল্ক হোগেন পেশাদার রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়েই থাকবেন। সানিয়া আহমেদ, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।